উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট ৮ মে, প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রভাব বিস্তারের অভিযোগ, সংঘাতে জড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ২৪ ঘন্টায় অনিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী, পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে স্থলপথে পেঁয়াজ আমদানি শুরু, প্রভাব পড়ছে দেশের বাজারে। খাতুরগঞ্জে কেজিতে কমেছে ১০ টাকা। কমেছে গরমের তীব্রতা, এ মাসে আরও তীব্র দাবদাহের আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, খুলেছে স্কুল কলেজ। শ্রমিক অসন্তোষের বরিশালের অভ্যন্তরীণ রুটে দিনভর বাস চলাচল বন্ধ, সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা। দ্রুত সমাধানের দাবি সাধারণ মানুষের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হতে আর মাত্র বাকি 2 দিন। শেষ মুহূর্তে জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। নির্বাচনে আচরণ ভেঙে প্রায় প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের আশা, শান্তিপূর্ণ পরিবেশেই হবে ভোট গ্রহণ। সহকর্মীদের পাঠানো তথ্য, ছবিতে টুম্পা আফরোজের প্রতিবেদন। ঘনিয়ে এসেছে উপজেলা নির্বাচন, প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। প্রচারণা ঘিরে ঘটছে সংঘর্ষের নানা ঘটনাও। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং অহেতুক প্রভাব বিস্তারের অভিযোগ। গত বুধবার বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন একাধিক গণমাধ্যম কর্মী। ফটো সাংবাদিককে যেভাবে আহত করছে, তার ক্যামেরা ছিনতাই করে নেওয়ার জন্য যে সবাই ঝাঁপিয়ে পড়েছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এটা আমাদের সাংবাদিক পেশায় একটা হুমকির একটা নমুনা। স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগও পাওয়া যায় বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। আমার কর্মীদের উপর হামলা হয়েছে, তারা ইতিমধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজে আছেন, তাদেরকে কুপিয়ে জখম করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তারা আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে ভয় দেখাচ্ছেন। আমাদের আগামী ৮ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলায়, এজ এ রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জন্য যা করণীয় আমরা করে যাচ্ছি এবং বাকিটুকু করে যাব। নির্বাচন ঘিরে অভিযোগ, পাল্টা অভিযোগ, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। আনুষ্ঠানিক প্রচারণায় তা গড়িয়েছে সংঘাতে। সম্প্রতি সংঘর্ষে জড়িয়ে আহত হন পুলিশ সহ অন্তত 20 জন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 2 চেয়ারম্যান প্রার্থীর। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কায় থাকলেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেয় পুলিশ। ভয় আমাদের এখনো শরীরের ভিতরে আছে। এই বাহিনী জায়গায় জায়গায় অনেক টর্চিং করতেছে, কিন্তু এই টর্চিং এর কারণে আমরা ধরেন অনেক জায়গা ভয়ভীত পাচ্ছি। প্রশাসনের কাছে দাবি যাতে নতুন ভোটার যারা এবং সাধারণ মানুষ হিসাবে যাতে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারি। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমরা পুলিশ, থানা পুলিশ প্রয়োজনে যাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা করব। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে 3টি উপজেলায় তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। জনাব শাহাদাত হোসেন তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার মনোনয়নপত্রটি বৈধ বলে গণ্য হলো না। তবে আয় বিবরণীর বিষয়টি উল্লেখ ছিল বলে দাবি জানান শাহাদত হোসেন। এ নিয়ে আপিল করবেন বলেও জানান তিনি। প্রার্থীটা বাতিল হচ্ছে, আমি আপিল করব। আবার কিছুদিন আগে ফিডাবি দিয়েছিলেন, ওই মামলাতে মনে হয় কোনো। আগামী 8 মে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে 6ষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
জমে উঠেছে উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মৌলভীবাজার, জয়পুরহাট ও জামালপুর থেকে সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে সহকর্মী সালে এলাহি কুটির কাছে। কুটির, শেষ মুহূর্তের প্রচারণার খবর জানতে চাই আপনার কাছ থেকে। সেই সঙ্গে জানতে চাই দেশের অনেক জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, মৌলভীবাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ জুই। আপনি জানেন যে মৌলভীবাজার জেলার 7টি উপজেলার মধ্যে প্রথম ধাপে 3টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া উপজেলার। আপনি যে কথাটি বলছিলেন যে অন্যান্য জায়গায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির তুলনায় মৌলভীবাজারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে যারা প্রার্থী হয়েছেন তারা প্রচারণা করছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারকার এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের এই 3টি উপজেলায় 3টি পদে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন প্রার্থী ইতিমধ্যেই মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় 69টি এবং জুড়ি উপজেলায় 44টি এবং কুলাউড়া উপজেলায় 103টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রার্থীরাও তাদের রাত দিন সর্বক্ষণিকভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমার সাথে এখানে আছেন একজন প্রার্থী যিনি এই উপজেলার জুড়ি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং এবারেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং তিনি জানাচ্ছেন যে তার এই নির্বাচনী প্রচারণায় কোনো বাধা বিপত্তি আছে কিনা না। আপনি বলেন তো, আপনি যে এই যে নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা না? আপাতত কোনো সমস্যা হচ্ছে না, তবে হয়তো নির্বাচনের দিন কিছু সমস্যা হতে পারে। এখানে যে নির্বাচনী নীতিমালা অনেকে ভঙ্গ করতেছে, এটা বারবার আমি প্রশাসনের কাছে রিপোর্ট করেছি, ওনাদেরকে অবহিত করেছি, কিন্তু কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। যেমন এইখানে নির্বাচনী নীতিমালায় আছে একটার বেশি অফিস করা যাবে না। এখন দেখা গেল একটা ইউনিয়নে একজন প্রার্থীর 4-5টা অফিস। এটা লিখিত দিয়েছি আমি, কিন্তু কোনো সে যাক, কোনো হয় নাই, রিয়াকশন আমি পাই নাই। তবে আশা করি, আমি একজন মুক্তিযোদ্ধা, বিগত 5 বছর এই উপজেলার আমি চেয়ারম্যান ছিলাম, এখনো আছি, আমিও প্রার্থী। আমি মনে করি আমার এলাকার জুড়ি উপজেলার প্রত্যেক নাগরিক আমাকে আবার নির্বাচিত করবেন, যেহেতু বিগত মন্ত্রী শুনছিলেন আপনি যে আমাদের এই মৌলভীবাজারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই আপনি মৌলভীবাজারের উপজেলা নির্বাচন নিয়ে আপনি খবরাখবর জানাচ্ছিলেন। আমি একটু জয়পুরহাটের উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে আগামী 8 তারিখে জয়পুরহাটের প্রথম ধাপের কালাইক্ষেত্র লাক্কেলপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপে কিন্তু 21শে মে জয়পুরহাটের সদর এবং পাঁচবিবি উপজেলায় নির্বাচন হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেশপুর পাড়াতে। এখানে আমি জানিয়ে রাখি যে এখানে 6 জন মহিলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4 জন ভাইস চেয়ারম্যান এবং 4 জন কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে একজন প্রার্থীর গণসংযোগ চলছে, সাবেকুন্নাহার শিখা, তার মার্কা হচ্ছে ঘোড়া মার্কার একটু গণসংযোগ চলছে, নির্বাচনী প্রচারণা চলছে। আমি একটু জানতে চাইবো, আপনি তো উপজেলা পরিষদ নির্বাচনে আপনি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং নির্বাচনে জয়ী হলে কি করবেন এবং আপনি কতটুকু আশাবাদী? আসসালামু আলাইকুম, আমার নাম সাবেকুন্নাহার শিখা। আমি পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসাবে আমি এখানে কম্পিটিশনে আসছি। আমার মার্কা ঘোড়া মার্কা। আমি যথাযথভাবে গণসংযোগ করেছি এবং বিগত দিনে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে এসেছি। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচবিবি উপজেলাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, কারণ আমাদের এ পর্যন্ত সর্বমোট 6 জন ক্যান্ডিডেট। তো আমি আশা ব্যক্ত করছি যে আমি যেহেতু বিগত দিনে মেয়রের নির্বাচন করেছিলাম, তখন ইভিএমে ভোট হওয়ার কারণে আমরা একটি ত্রুটিপূর্ণ ভোট দেখেছিলাম, যে ভোটটা নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্নবিদ্ধতা এখনও রয়ে গেছে।
তো আমি চাই যে এবার যেহেতু আমাদের ব্যালটে ভোট হবে, ইনশাল্লাহ আমরা সকলে এই ভোটটা সুষ্ঠুভাবে একদম গণনা পর্যন্ত আমরা ভোট দিতে যাওয়া, ভোট সেন্টারে যাওয়া, উৎসব মুখর পরিবেশে আমরা ইনশাল্লাহ ভোটটা অংশগ্রহণমূলকভাবে আমরা ভোটটা পালন করব। এবং আমরা চাই যে আমরা সকলে যোগ্য নেতাকে নির্বাচিত করি, এবং আমি নির্বাচিত হলে আমি আশ্বস্ত করি যে আমি নির্বাচিত হলে এলাকার ইউনিয়নের যতগুলো চেয়ারম্যান আছে আমাদের, এবং যতগুলো ইউপি সদস্য আছে, এবং যতগুলো সরকারি কর্মকর্তা আছে, আমি সকলকে নিয়ে একসাথে সমন্বয় করে আমার উপজেলার যে বরাদ্দ, যে প্রকল্প বাজেট, আমার উপজেলায় যতটুকু বরাদ্দকৃত অর্থ আসে, আমি সবটুকু সকলের মাধ্যমে সমানভাবে পুরো উপজেলা নিয়ে বন্টন করে সুষ্ঠুভাবে উপজেলা পরিচালনা করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু কালাইখেত্তা লাক্কেলপুরে নির্বাচন 8 তারিখে হবে। সেখানে কিন্তু একজন নারী উপজেলা চেয়ারম্যান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ জয়পুরহাট জেলাতে কিন্তু 5টি উপজেলার মধ্যে 2টি উপজেলাতে নারী প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর জয়পুরহাটের এবং 5 বিবিতে সর্বমোট চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান 30 জন, এবং কালাইখেত্তা লাক্কেলপুরের 3টি উপজেলাতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ উপজেলা নির্বাচন নিয়ে তথ্য। আমি এখন চলে যাচ্ছি জামালপুরের মেহেদি হাসানের কাছে। মেহেদি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে আর মাত্র 3 দিন পরে কিন্তু জামালপুর সদর উপজেলা ও জামালপুর সরিষাবাড়ি উপজেলার কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জামালপুরে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট নেওয়ার জন্য কিন্তু ঘুরছেন, এবং তাদের কর্মী সমর্থকরাও কিন্তু ঘুরছেন। আমি আরেকটু সুস্পষ্টভাবে জানাতে চাই, এবার কিন্তু রাজনীতিতে একটু অন্যরকম মোড় নিয়েছে, কারণ জামালপুর সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র তিনি লড়ছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান যিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন আবুল হোসেন, আনারস প্রতীক নিয়ে। সেই সাথে আমি আরেকটু জানাতে চাই যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু কাপপিরিচ যে প্রতীক, তিনি এটা নিয়ে কিন্তু ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। আরেকটু জানাতে চাই যে এই নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের সাম্প্রদায়িক যে বিষ বাষ্প সেটি কিন্তু ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। আমি সেই সাথে আপনাদেরকে আরেকটু বলতে চাই যে আগামী 8 তারিখের যে নির্বাচন, সেটি সাধারণ ভোটাররা কিন্তু শান্তিপ্রিয়ভাবে সুষ্ঠুভাবে ভোট প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সহ যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে। অপরদিকে বিএনপি যারা রয়েছেন নেতাকর্মীরা, তারা কিন্তু সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন যেন নির্বাচনে সাধারণ ভোটাররা অংশগ্রহণ না করে। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বা সাধারণ ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বিজন কুমার চন্দ্র, এই মোটরসাইকেল প্রতীক নিয়ে কিন্তু সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুই, ধন্যবাদ জানাচ্ছি মেহেদি হাসান, রেজল করিম রেজে এবং সালে ইলাহি কুটির আপনাকেও। প্রিয় দর্শক, উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শিডিউল বিপর্যয়ে বিপর্যস্ত ট্রেনের সেবা। রেল কর্তৃপক্ষ বলছেন, গাজীপুরের দুর্ঘটনার প্রভাবে উত্তরবঙ্গগামী সব ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফজলে আদিত্যের রিপোর্ট। টানা 31 ঘন্টা প্রচেষ্টার পর সম্পূর্ণভাবে উদ্ধার হয়েছে গাজীপুরে দুর্ঘটনায় কবলে পড়া সকল ট্রেনের বগি। তবে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলার প্রভাব পড়েছে ট্রেনের শিডিউলে। বেশিরভাগ ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 6টায় আমার গাড়ি ছিল ধূমকেতু, এবং কয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ছেড়ে যাবে সেটাও তারা বলতে পারেনি। তো অলরেডি 3 ঘন্টার মতো লেট হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, বাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। কাল 6:30 আসছি আমি, 11 সিন্ধু প্রভাতী যাত্রী, কিশোরগঞ্জ যাব। এখন পর্যন্ত আমাদের ট্রেনের কোনো খবর নেই। কিশোরগঞ্জ 11 সিন্ধুরে যাবো 7:15-তে লেখা, কিন্তু অনেক 12টা বেজে যেতেছে, অন্তমাত কোনো ট্রেন আহনেরও খবর নাই, সারানোর খবর নাই। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা 11টা পর্যন্ত কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, 71 এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসে শিডিউল বিলম্বিত হয়েছে। যত দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হোক, যদি কখন যাবে সেই শিডিউলটা দেওয়া হয়, আমরা হয়তো অপেক্ষা করব। যদি দেরি হয় তাহলে অন্য উপায়ে আমরা চলে যেতে চেষ্টা করব। এখন যে বাচ্চা নেই যে আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি,
তারপরে মনে হয় এতক্ষণ গরমে বাচ্চা বিরক্ত হইতেছে, বাইরেও সহ্য করতে না, ভিতরে সহ্য করতে পারে। এখন এই বাচ্চাটা কতক্ষণ আমরা অপেক্ষা করবো? সকাল 8:30টায় ট্রেন, আমরা সকাল 5টায় এখানে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো কেউ খবর দেয় না, বলে না যে কখন ছাড়বে, কি অবস্থায় আছে, কোনো তথ্য দেয় না। উত্তর পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেন গাজীপুর হয়ে যায় সেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে, এটি সমাধানে কাজ চলছে। শীঘ্রই ট্রেনের শিডিউল যথাযথ সময়ে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গতকালকে থেকে আমাদের আস্তে আস্তে দূরত্ব কমে আসছে। আমাদের যে ট্রেনগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো আপনার জয়দেবপুর হয়ে যায় চলাচল করে, সে সকল ট্রেনে কিছু কিছু ট্রেন আপনার 4-5টি ট্রেন বিলম্বে চলাচল করছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। এখন 2টো ট্রেন বিলম্বে আছে। আশা করছি আগামীকালকে আমাদের সবগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 25 ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন প্রায় 2 কিলোমিটার এলাকা নিয়ে বিক্ষিপ্তভাবে আগুন চলছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। সবশেষ আগুনের কাজে অংশ নিয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন। গতকাল দুপুর 3টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী, 2টি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গায় আগুন লাগছে, ধরেন নিম্নত 50 বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যেতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী 7 কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2021 সালে 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস সোহান। বিভাগের আমরবুনিয়া এলাকায় কিন্তু প্রায় 24 ঘন্টা ধরে আগুন জ্বলছে। আগুনে পুড়ছে সুন্দরবন। রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের পৃথক 2টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এদের সাথে যোগ দিয়েছে নৌবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে বিভিন্ন এলাকায় পানি ফেলতে দেখা গেছে এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ডের যে ইউনিট রয়েছে তারা কিন্তু সুন্দরবনে বিভিন্নভাবে আগুন নেভানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে আগুন জ্বলে উঠছে সেখানেই পানি দেওয়ার চেষ্টা করছেন তারা। তবে এই বনে আগুন নেভানো সবথেকে জটিল ব্যাপার হচ্ছে যে বনের যে সমতল ভূমি, এখানে 2 থেকে 3 ফুট পর্যন্ত শুকনো পাতার স্তূপ রয়েছে, যার ফলে এক জায়গা থেকে আগুন নিভলে অন্য জায়গা থেকে জ্বলে উঠছে। তারপরেও কিন্তু ফায়ার ফাইটাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নেভানোর জন্য। প্রশিক্ষিত ফায়ার কর্মীদের সাথে আগুন নেভানোর জন্য যোগ দিয়েছে স্থানীয় বাসিন্দা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরা। আমরা যতদূর জেনেছি ফায়ার সার্ভিস, বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী এর সাথে কিন্তু অন্তত 5 শতাধিক
স্থানীয় বাসিন্দা আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন। কারণ একটাই, সুন্দরবনকে বাঁচাতে হবে। দুপুর 2টা পর্যন্ত আমরা বন বিভাগের কাছ থেকে যে তথ্য জেনেছি, এখন পর্যন্ত সুন্দরবনের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। থেমে থেমে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং আগুন নেভানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ঠিক কখন এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে এবং বন বিভাগ, ফায়ার সার্ভিস আগুন নির্বাপন যে অভিযান চলছে এই অভিযান সমাপ্ত করবে, এই বিষয়টি নির্দিষ্ট করে জানাতে পারেনি বন বিভাগ। সুন্দরবনের আমরবুনিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে অগ্নিকাণ্ডের সর্বশেষ সংবাদ। 24 ঘন্টা পর বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে পরিবহন সেবা দেয়া শুরু করেছে বাস মালিকরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ শুরু হলে গতকাল বেলা 1টা থেকে বন্ধ হয়ে যায় 18টি রুটে বাস চলাচল। রাতে মাহিন্দ্রা শ্রমিকদের সঙ্গে সংঘাতের সময় এসব রুটের 25টি বাসে ভাঙচুর চালানো হয়। রোববার বেলা 1:30টার দিকে পুলিশি পাহারায় পুনরায় শুরু হয় বাস চলাচল, তবে বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ সময় পিকেটিং করতে গেলে লিমন ও ইমরান নামে 2 তরুণকে আটক করে পুলিশ। শ্রমিকদের সংঘাতে বহিরাগতরা যুক্ত আছে বলে দাবি বাস মালিক গ্রুপের নেতাদের। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বাগদা চিংড়ি রেণু শিকার, হুমকির মুখে দেশীয় মাছ। তীব্র দাবদাহ কিছুটা কমায় সারা দেশে আজ খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্কুল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 1 মাস দাবদাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে। কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে সব ধরনের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত মেনেই চলে সব ধরনের কার্যক্রম। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল বন্ধ দিয়ে বা রেখে দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে স্কুল যদি আমরা বন্ধ করে রাখি আমাদের পড়াশোনায় অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা তো সিলেবাস শেষ করতে পারছি না, পরীক্ষা আসলেই তো আমরা সহজে তো কিছু পারবো না। এই গরমের কারণে আমরা বই পড়াতে অনেক পিছিয়ে গেছি, সিলেবাসে অনেক সমস্যা হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীরা ছুটির পরিবর্তে ক্লাসের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেন। ভালো লাগছে, স্কুলে পড়াশোনা করছি ওটা ভালো, বাসায় অনেক বোর লাগছে অনেক। স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, খুব ভালো লাগছে। ভালোই লাগে আসলে স্কুলে সবার সাথে দেখা হলে, মানে মনের মধ্যে একটা শান্তি আসে। আর বাসায় থেকে অত কিছু তো আর করা যায় না। সতর্কতা অবলম্বন করে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক কেকা রায়চৌধুরী। তাপ প্রবাহের কারণে যে বন্ধটা ছিল, সামনের প্রত্যেকটা শনিবার যদি আমরা ক্লাস নেই, আশা করি আমরা এই সিলেবাসটা ঠিকমতো কভার করতে পারবো। আর ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন, সেই ম্যানেজমেন্ট তো আমরা প্রথম 28 তারিখে যখন খুলেছে তখনই নিয়েছিলাম সব, এবং তারপরে সেটা আমরা চলমান রেখেছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। টানা তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর আগামী 1 সপ্তাহ যাবৎ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা কমলেও এখনও গরমের হাঁসফাঁস কাটেনি। নিয়াজ মুর্শিদের রিপোর্ট। গেল 1 মাস ধরেই গরমে হাঁসফাঁস সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবন। গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাঁসফাঁস অবস্থা। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও বলছে এই তাপ প্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্কুলে সব ঠিকই আছে, কিন্তু এরকম গরমের মধ্যে বাসায় যে একদম বেশি টায়ার্ড লাগে। এই গরমেও মনে হচ্ছে টিকা খুবই কষ্টকর। এখন সব স্টুডেন্টরা তো আর ফ্যানের নিচে বসতে পারে না। আজকের অবস্থাটা আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আচ্ছা আমার কাছে খুব ভালো লাগছে। গরমে তো জীবনযাপন করা খুবই কঠিন। এখন যে অবস্থাটা, ঘরেই থাকা খুব মুশকিল। তাপমাত্রা এইভাবে থাকলে তো
অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকেই কমতে শুরু করছে, আর আগামী এক সপ্তাহ যাবৎ দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টির মতো নয়, এটা ডিউরেশন খুব বেশি হয় না, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2.5 ঘন্টা এরকম হতে পারে। তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রৌদ্র উঠে গেছে। তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেরও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 67 মিলিমিটার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তোলার পর ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করেছে পেঁয়াজের ট্রাক। প্রথম দিনে আসে 3 ট্রাক পেঁয়াজ। এদিকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তে কমতে শুরু করেছে দেশের বাজারে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজে কমেছে 7 টাকা। এতে কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 5 মাস ভারতীয় রপ্তানি বন্ধের ঘোষণার পর থেকে পেঁয়াজ আমদানিতে যে অচল অবস্থা বিরাজ করছিল তা আজ ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ভর্তি 3টি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে প্রাণ ফিরে পেল। 3 দিনে বন্দর দিয়ে প্রায় 80টির বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে। প্রতিটি ট্রাকে 20 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ থাকে। এই হিসেবে রোববার 80 টন পেঁয়াজ ঢুকে দেশে। আমরা সিএনএফ যারা আছি, আমদানিকারক আছি এবং যেসব কর্মচারীরা আছে স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত। পেঁয়াজ ঢুকলে আমরা খুব খুশি এবং এখানকার সিএনএফ এজেন্টরা খুব খুশি। এখানে আপনার 3-4 হাজারের মতন আপনার লেবার শ্রমিক আছে, তারা খুব খুশি। অত্যন্ত খুশির খবর, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের জন্য, এর বাইরে সাধারণ জনগণের জন্য। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় ভোমরা স্থলবন্দরের কার্যক্রমেও ফিরেছে প্রাণ। হাজারো শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীদের কর্মচাঞ্চল্যে বন্দরটি সচল হয়ে ওঠে। আমরা আশা করছি যে কালকে থেকে আরও বেশি পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকবে এবং বাংলাদেশের যে চাহিদা ইন্ডিয়া থেকে পূরণ হয় পেঁয়াজের, সেটি আমরা আগামী সামনে যে আমাদের কুরবানির ঈদের যে চাহিদা থাকে সেটি আমরা এই আমদানি শুরু হয়েছে, তাতে আমাদের চাহিদা মিটবে। এদিকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে দিনাজপুরের হিলিতে ও চট্টগ্রামে কমেছে দেশি পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 10 টাকা। এক সপ্তাহ আগে খাতুনগঞ্জে যে পেঁয়াজ 60 টাকা থেকে 65 টাকায় বিক্রি হয়েছিল তা আজ বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। এই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে অন্তত 7 টাকা। খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় বাজারে পেঁয়াজ সরবরাহ অনেক বেশি, তাই বাজারে এখন পেঁয়াজের দাম কমেছে। এক ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিছে, সেই খবরটা শোনার পর থেকেই দেশি পেঁয়াজের বাজার মধ্যে 10 নেমে গেছে। আমাদের দেশি পেঁয়াজও কমে গেছে, এখন আগে যেটা 60 টাকা বিক্রি করছে এখানে 55 58 টাকা বিক্রি করছে। পেঁয়াজের দাম কমায় বাজারে কিছুটা স্বস্তিতে সাধারণ ক্রেতারা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশ জনপদ সংবাদে আরো থাকছে। অযত্নর অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ। অবশেষে কাজ শুরু করেছে পৌরসভা। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে বাগদা চিংড়ি রেণু শিকার। মশারি জাল দিয়ে বাগদা আহরণ করায় হুমকির মুখে পড়েছে দেশীয় ও অন্যান্য মাছের ছোট পোনা। এতে দৈনিক নষ্ট হচ্ছে 1 কোটির অধিক পোনা। সহকর্মী ছোটন সাহার প্রতিবেদনে বিস্তারিত। নদীর তীর ঘেঁষে কিংবা চরের মধ্যে মশারি জাল দিয়ে প্রতিদিন এভাবেই চলছে বাগদা ও গলদা চিংড়ি রেণু শিকার। এরপর বিশেষ পাত্রে রেণু রেখে অন্য প্রজাতির মাছ বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ সহ অন্য প্রজাতির ছোট ছোট রেণুপোনা ধ্বংস হতে চলেছে। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবাধে বাগদা শিকার চললেও কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের। এতে আরো বেপরোয়া হয়ে পড়েছেন শিকারীরা। তবে কারো কারো দাবি পেটের দায়ে করতে হচ্ছে এ কাজ। আমরা তো দইরা খাইতে তো একটা দইরা আমাগো সমিতি আছে যে
অন্যান্য ইয়ে আছে যে এই কারণে যে না এই মাছটা তো আর কোনো ক্ষতির না, এটা তো দেশের উন্নয়নের জন্য মাছটা চাষ করা হয়। যে আমরা প্রথমে মাছ ধরি, তারপর অনেক রকম মাছ ওঠে, আর আমরা যেটা ধরি ওটা বাছাই করে তারপর অন্য মাছগুলো আছে সেগুলো পানি ফেলাই দিই। বাগদার অনকা 1500 আর বেশি একে দালাল আছে, দালালের সাতক্ষীরা ও বাগেরহাট সহ বিভিন্ন জেলায় ভোলার এ রেণুর চাহিদা থাকায় নির্বিচারে শিকারে নেমেছেন তারা। এ প্রক্রিয়ায় মাছ বাছাইয়ের প্রতিদিন প্রায় 1/2 কোটি রেণু ধ্বংস করা হচ্ছে। এতে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ। বাগদা শিকার বন্ধে জেলা মৎস্য কর্মকর্তা অভিযানের কথা বললেও বাস্তবে এর প্রতিফলন নিয়ে রয়েছে প্রশ্ন। আরও কয়েকদিন যাবৎ বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এই অভিযানে আমরা তাদের ব্যবহৃত যে জালগুলো আছে সে জালগুলো জব্দ করেছি, জালগুলো জব্দ করে সেগুলো ধ্বংস করেছি এবং আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। বাগদা রেণু শিকার বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও এক যুগেও শেষ হয়নি খুলনা জেলা কারাগার নির্মাণ কাজ। 144 কোটি টাকা ব্যয় থেকে বেড়ে দাঁড়ায় 288 কোটি টাকায়। সবশেষ মেয়াদের আর 1 মাস বাকি থাকলেও কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সন্দেহ। এদিকে পুরনো কারাগারের সীমাহীন দুর্ভোগে বন্দীরা, তাদের সংকুলানে হিমশিম অবস্থা কারা কর্তৃপক্ষেরও। সহকর্মী নুরুল ইসলাম রকির রিপোর্ট। ভৈরব নদীর তীরে 1906 সালে নির্মিত করা হয় খুলনা জেলা কারাগার, যার ধারণ ক্ষমতা 678 জন। কিন্তু বন্দীর সংখ্যা বাড়ায় ও জরাজীর্ণ হয়ে পড়ায় 2011 সালে একনেকে অনুমোদনের পরের বছর নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়। নগরীর জয়বাংলা মোড়ে প্রায় 30 একর জমিতে নির্মিত এই কারাগারের মূল পরিকল্পনায় 4000 বন্দী রাখার কথা থাকলেও প্রকল্পের আওতায় প্রথম ধাপে শুরু হয় 2000 বন্দী রাখার অবকাঠামো। এ কারাগারে শ্রেণীভেদে বন্দীদের আলাদা ব্যারাক, কারারক্ষী কোয়ার্টার, নারী পুরুষের আলাদা হাসপাতাল মিলিয়ে 47টি ভবন সহ মোট অবকাঠামো রয়েছে 52টি। থাকছে মোটিভেশন সেন্টার, ওয়ার্কশেড, কারারক্ষীর সন্তানদের স্কুল, লাইব্রেরি, ডাইনিং রুম, আধুনিক সেলুন ও লন্ড্রি। শিশুসহ নারী বন্দীদের জন্য আলাদা ওয়ার্ড ও ডে কেয়ার সেন্টারের পাশাপাশি থাকছে বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগও। কিন্তু নির্মাণ শুরুর 13 বছর পরও এখনো শেষ হয়নি এর কাজ। বিলম্বের বিষয়টি নেতিবাচক আখ্যা দিয়ে সুজন বলছে, এতে নির্মাণ সংশ্লিষ্টদের দুর্নীতির সুযোগ বাড়ে কয়েক গুণ। 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 13 বছর হতে গেল, এখন পর্যন্ত একটি জেলখানা কাজ শেষ হলো না। এটা কিন্তু একটা সুস্থ রাষ্ট্রে এটা কিন্তু ভাবা যায় না। বাংলাদেশের তড়িৎ উন্নয়ন করতে হয়, তাহলে যেমন উন্নয়ন যত সময় করা দরকার, দুর্নীতিকে লাগাম টানা দরকার। এই ধীরগতির সাথে, প্রকল্পের ধীরগতির সাথে কিন্তু দুর্নীতি যুক্ত থাকে। কাজ শেষ না হওয়ায় পুরাতন কারাগারে গাদাগাদি করে মানবেতর দিন কাটছে বন্দীদের। যদিও কারা কর্তৃপক্ষের আশা দ্রুতই নতুন কারাগারে যেতে পারবেন তারা। 678 জনের জায়গায় প্রায় 1400 বন্দী বর্তমানে বসবাস করছে। খুলনাবাসী সহ যারা কারাগারের সঙ্গে সম্পৃক্ত সবারই প্রত্যাশা হচ্ছে যে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নে থাকা গণপূর্ত বিভাগ বলছে 92 ভাগ কাজ শেষ হয়েছে, জুনেই শেষ হবে কাজ। জুন 2024-এর মধ্যে সমস্ত অঙ্গের কাজ সর্বতোভাবে শেষ করে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে হবে। এই প্রকল্পের সব অঙ্গের কাজই প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি যদি বলি, তাহলে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এখন 92%। কিন্তু প্রকল্প ঘুরে দেখা যায় এখনো অনেক কাজ অসম্পন্ন, তাই আর 1 মাসের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। টানা দাবদাহে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে গলে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে পড়তে হচ্ছে বিপাকে। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারেই পিচ গলেছে মাত্র 40 ডিগ্রিতেই। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুদক। ইন্দ্রজিৎ রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মাত্র 4 মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে চলে পাথর কার্পেটিং এর কাজ, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 35,50,56,000 টাকা। সম্প্রতি তীব্র দাবদাহে এ সড়কের যশোর অংশের ঝুমঝুমপুর এলাকায় সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে যান চলাচলের সময়ে চাকায় লেগে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে চালক হেলপাররা পড়ছেন চরম দুর্ভোগে। সড়ক ব্যবহারকারীরা বলছেন, সংস্কারের সময় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নড়াইল মহাসড়ক
পদ্মা সেতুর যে রাস্তা, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, পিচ গলে মানুষজন গাড়ির তলে পড়ার কায়দা, এ দেখার কেউ নাই। গাড়ির চার্জ বেশি নষ্ট হচ্ছে, চাকাগুলো টেনে ধরছে চুম্বকের মতো। সড়ক ও জনপথ বিভাগ 60 থেকে 70 গ্রেডের পিচ ব্যবহারের কথা, যার সহন ক্ষমতা 48 ডিগ্রি পর্যন্ত, কিন্তু 40 ডিগ্রিতেই গলছে এসব পিচ। সওজের কর্মীরা নানা যুক্তি দাঁড় করালেও ব্যবহৃত উপাদানের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই বিটিবি এস্টিমেট আর জীবন যতগুলো করে আসছে আমরা, এরকম বিল্ডিং হয়, বিটিবিন বেশি থাকলে পারে বিল্ডিং হয়, বিটিবিন কম থাকলে হয় না, কম থাকলে তো রাস্তা উঠে যাবে। ডিবিএসটি কাজ সম্পন্ন করতে গিয়ে কয়েকটা জায়গায় হয়তো একটু ভিটামিনের স্প্রে একটু বেশি হয়েছে, যার জন্য এই জাস্ট 2 থেকে 3টা পয়েন্ট 300 থেকে 500 মিটার মতো হবে জায়গা, ওইখানে কিছু ব্লিডিং হচ্ছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের ভিটামিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। পদ্মা সেতু চালুর পর যশোর নড়াইল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। অযত্ন আর অবহেলায় অস্তিত্ব হারাতে বসা বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের প্রাণ ফেরানোর কাজ শুরু করেছে বগুড়া পৌরসভা। বালি ভরা ড্রেন নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে ঘাস লাগানোর উদ্যোগ সহ হাতে নেওয়া হয়েছে কোটি টাকার পৃথক 3টি প্রকল্প। ইতোমধ্যে শেষ হয়েছে বালি ভরাটের কাজ। মাঠ সংস্কারে কর্তৃপক্ষের এমন ইতিবাচক উদ্যোগে খুশি পৌরবাসী। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। অনেক প্রতিভাবান ক্রীড়াবিদের তীর্থভূমি বগুড়ার আলতাফুন্নেসা মাঠ। এ মাঠে খেলে বড় কালু, সারোয়ার মাস্টার, আলফাজ আহমেদ গেদা, ফজলুল করিম, ইসমাইল সম্রাটের মতো ফুটবলারের জন্ম। যে মাঠ থেকে রাশেদুন নবী আনু, শরফুদ্দিন আহমেদ টুটু, ওহিদুল দুলালের মতো চৌকস ক্রিকেটারের জন্ম। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল সেই মাঠটি। তবে অযত্ন আর অবহেলায় অস্তিত্ব হারাতে বসেছিল এই ঐতিহাসিক মাঠটি। মিছিল, মিটিং, সভা, সমাবেশ আর মেলা আয়োজনের কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে এই মাঠ। ক্রীড়াপ্রেমীদের দাবি পূরণে অবশেষে মরা মাঠে প্রাণ ফেরাতে কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করেছে বগুড়া পৌর কর্তৃপক্ষ, যাতে খুশি মাঠে খেলতে আসা ছোট বড় সকলেই। এই সংস্করণ আগে ছিল, তখন প্রচুর খারাপ অবস্থা ছিল, বৃষ্টি হলে খেলতে পারতাম না, ফুটবল খেলায় অনেক ব্যাঘাত ঘটতো। সময়ের বিবর্তনে এই মাঠেই জন্ম হয়েছে জাতীয় ফুটবল দলের অনেক খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, গেল 150 বছরে হকি, ক্রিকেট কিংবা ভলিবলেরও অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে এই মাঠে। যে এই মাঠের মাধ্যমে আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বগুড়া ক্রীড়া অঙ্গন এবং এই মাঠ থেকেই আবার আমাদের নতুন খেলোয়াড় তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করছি। পৌর কর্তৃপক্ষ বলছে খেলার মাঠে প্রাণ ফেরাতে কোটি টাকা ব্যয়ে পৃথক 3টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই মাঠটি সৌন্দর্যকরণের জন্য এই বালির উপরে, বালিটি যেমন বসে যাবে, এরপরে আমরা আরো 6 ইঞ্চি মাটি দিয়ে সেটার উপরে আমরা ঘাস লাগাবো। বগুড়া শহরের প্রাণকেন্দ্রে প্রায় 3.5 একর জায়গা জুড়ে অবস্থিত আলতাফুন্নেসা খেলার মাঠ ঘিরে জড়িয়ে আছে এই শহরের ইতিহাস ও ঐতিহ্যের নানা গল্প। আদরের দুলালী আলতাফুন্নেসা চৌধুরীর নামে দান করা জমিতে 1854 সালে এই খেলার মাঠ গড়ে তুলেছিল নবাব আব্দুস সোবান চৌধুরী। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট 8 মে, প্রচারণা শেষ হচ্ছে কাল। প্রভাব বিস্তারের অভিযোগ, সংঘাতে জড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। 24 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী। পানি ছিটানো হচ্ছে হেলিকপ্টার থেকে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে স্থলপথে পেঁয়াজ আমদানি শুরু, প্রভাব পড়ছে দেশের বাজারে। খাতুনগঞ্জে কেজিতে কমেছে 10 টাকা। কমেছে গরমের তীব্রতা, এ মাসে আর তীব্র দাবদাহের আশঙ্কা নেই বলছে আবহাওয়া অফিস। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, খুলেছে স্কুল কলেজ। শ্রমিক অসন্তোষে বরিশালের অভ্যন্তরীণ রুটে দিনভর বাস চলাচল বন্ধ, সীমাহীন ভোগান্তিতে যাত্রীরা। দ্রুত সমাধানের দাবি সাধারণ মানুষের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।